বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালের বাকি অর্ধেক এবং যারা কালকে ক্লাস পাওয়া নাই ট্যাগ কোশ্চেনের উপর, তাদের জন্য আজকে আবার ট্যাগ কোশ্চেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষ করবো ইনশাল্লাহ। ট্যাগ কোশ্চেন বলতে সবচেয়ে ইজি সাবজেক্ট ইংলিশ অ্যান্ড পাওয়ার রুলসের। ট্যাগ কোশ্চেন রুলসের মাত্র 60টি। এই 60টি রুলস পড়লে তুমি ট্যাগ কোশ্চেনের ইনস অ্যান্ড আউট মানে সব কিছুই পারবে। সো আমরা এই ট্যাগ কোশ্চেনগুলো শেখার চেষ্টা করবো, আর আমাকে কমেন্ট করে জানাবে কথা বোঝা যাচ্ছে কি না, ভিডিও বোঝা যাচ্ছে কি না। তাহলে আমরা শুরু করতেছি ট্যাগ কোশ্চেনের উপর ক্লাস। ট্যাগ কোশ্চেন নর্মালি আমরা কোশ্চেন বলতে বুঝি প্রশ্ন। কি বুঝি? প্রশ্ন। ট্যাগ কোশ্চেন বলতে বোঝাচ্ছে ট্যাগ। আমরা অনেকে ফেসবুক ইউজ করি, এই ফেসবুক যে আমরা ট্যাগ করি, ট্যাগ মানে কী করা? জুড়ে দেওয়া, অর্থাৎ ফ্রেন্ড সার্কেলকে আমার পোস্টের সাথে জুড়ে দেওয়া। ঠিক তেমনি ট্যাগ কোশ্চেন বলতে বোঝাচ্ছে কোনো বাক্যের সাথে অ্যাফার্মেটিভ বা কোনো বাক্যের সাথে কী করা? একটা প্রশ্ন জুড়ে দেওয়া, অর্থাৎ ট্যাগ কোশ্চেন হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তো আমরা বলতে পারি ট্যাগ কোশ্চেন কি? কোনো বাক্যে যদি আমরা উল্টা প্রশ্ন করি, যেমন কি আমি বাজার যাচ্ছি, তুমি কি যাবে? বা তুমি অঙ্কটি করতেছো, তাই নয় কি? তাহলে আমি যদি জিজ্ঞেস করি তাকে কির জন্য, সিউরিটির জন্য, যে সে কাজটি করতেছে কি না, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ট্যাগ কোশ্চেন। তো দেখি ট্যাগ কোশ্চেন বলতে কী হচ্ছে। বার্তালাপ বা কথা বলার সময় বাক্যের শেষে যে একটি প্রশ্নসূচক বা সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাই কি ট্যাগ কোশ্চেন। অর্থাৎ কথা বলার সময় আমরা যে কী করি, সমর্থনসূচক শব্দ প্রশ্ন যোগ করি, যেমন কি যে সেই কাজটি করতেছে, সেটা কি করতেছে কিনা শিওর হওয়ার জন্য আমি যদি কোনো প্রশ্ন করি, সেটা হবে একটা ট্যাগ কোশ্চেন। তারপর দেখি গঠন ট্যাগ কোশ্চেন কী করা হয়। দেখো, প্রথমে যে কোনো একটা বাক্য থাকবে, এটা আমার প্রশ্ন। এই বাক্যটা কি? আমার একটা প্রশ্নের পরে একটা কমা থাকবে এবং তোমাকে একটা গ্যাপ দিবে। গ্যাপটা হয়েছে ট্যাগ কোশ্চেন। এই গ্যাপের মধ্যে তোমাকে লিখতে হবে কি? একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, একটা নট, এটা কোনো বাক্যে লাগবে, কোনো বাক্যে লাগে না, প্লাস একটা কি মিল রেখে একটা সাবজেক্ট থাকবে, প্লাস নোট অফ ইন্টারোগেশন। এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। এই জিনিসটা, এই নোট অফ ইন্টারোগেশনটা তুমি যদি না দাও, পুরো উত্তর সঠিক হইলেও এই প্রশ্নের উপর চিহ্ন কারণে তোমার প্রশ্নটা কী হবে? ভুল হবে, উত্তরটা ভুল হবে। সো তোমাকে কী দিতে হবে? অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস একটা সাবজেক্ট প্লাস একটা কি নোট অফ ইন্টারোগেশন। তো দেখি আমরা কী লিখতে পারি। এখানে একটা নোট আছে, যে লিখলাম নোটটাকে আমি কমা ব্রেকেটের ভিতরে রাখছি। কেন স্যার? যদি বাক্যটা কি হয়, যদি বাক্যটা কি হয়, যদি বাক্যটা কী হয় পজিটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনে কী বসাবে? নেগেটিভ নোটটা বসাতে হবে। আর যদি বাক্যটি দেওয়া বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে আমার ট্যাগ কোশ্চেনে কী বসাতে হবে? না, নোট বসাতে হবে না। শুধু আমি কী করছি, এটাকে রেডি রাখছি। ঠিক আছে, এবার দেখি আমরা গঠনগুলা। ট্যাগ কোশ্চেনের জন্য আমার প্রথমত কয়টা জিনিস লাগবে? দুটো জিনিস লাগে। একটা হচ্ছে টেন্স জানতে হবে, এটা হচ্ছে কি টেন্স, বাক্যটি কোন টেন্সে আছে সেটা জানতে হবে, মাস্ট বি। ঠিক আছে, বাক্যটি কোন টেন্সে আছে সেটা জানতে হবে ভালো করে। তারপর জানতে হবে সেই বাক্যটা অ্যাফার্মেটিভ আছে নেগেটিভ আছে। ঠিক আছে, এই দুটো জিনিস জানতে পারলে আমরা কি টেন্সটা করতে পারবো, ট্যাগ কোশ্চেন করতে পারবো। ট্যাগ কোশ্চেনের জন্য আমাদের শর্ট ফর্ম জানা দরকার। কি ফর্ম? শর্ট ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যোগ করলে শর্ট ফর্মে কী হয় সেটা। ঠিক আছে, সেই শর্ট ফর্মগুলো একটু দেখি আমরা। যেমন এম নটকে যদি আমি সংক্ষেপে করি তো কী লেখা যায়? এমেন্ট, এন্ট, আরেন্ট, এগুলো লেখা যায়। এমেন্ট, এন্ট, আরেন্ট। তারপর দেখো কী লেখা যায়? ইজ নটকে লেখা যায় ইজেন্ট, আর নটকে লেখা যায় আরেন্ট, ওয়াজ নটকে লেখা যায় ওয়াজেন্ট, ওয়াই নটকে লেখা যায় ওয়ারেন্ট, উইল নটকে লেখা যায় ওন্ট। শ্যাল নোটকে লিখতে হয় শান্ট, ক্যান নোট যদি লিখতে চাও তো লিখতে হবে ক্যান্ট, কুড নোটকে কুডেন্ট, মে নোটকে মেইন্ট, মাইট নোটকে মাইটেন্ট। তারপর হচ্ছে মাস্ট নোটকে মাস্টেন্ট, হ্যাজ নোটকে হ্যাজেন্ট, হ্যাভ নোটকে হ্যাভেন্ট, হ্যাড নোটকে হ্যাডেন্ট। তারপর হচ্ছে ডু নোটকে ডোন্ট, ডাজ নোটকে ডাজেন্ট, ডিড নোটকে ডিডেন্ট, অট নোটকে অটেন্ট, ডিয়ার নোটকে ডিয়ারেন্ট, নিড নোটকে নিডেন্ট। এগুলো হচ্ছে আমার কতিপয় অক্সিলারি ভার্বগুলোর সাথে নট যুক্ত হলে কীভাবে আমি ট্যাগ কোশ্চেন লিখবো। আর মনে রাখবে ট্যাগ কোশ্চেনের সর্বদা
এই শর্ট ফর্মগুলো লিখতে হবে। তুমি যদি মেইন ফর্মগুলো যেরকম এখানে আছে হ্যাভ নট, যদি তুমি হ্যাভ নট লিখে দাও তো তোমার কী হয়ে যাবে, কাটা। লিখতে হবে কি, হ্যাভেন্ট। সো আমরা জানলাম কি কিছু টেক কোশ্চেনের সময় অক্সিলারি ভার্বগুলো কি লিখতে হবে, সংক্ষেপ ফর্ম লিখতে হবে। তাহলে আমরা দেখি রুলস নাম্বারে যাই। এখন আস্তে আস্তে রুলস পড়বো আমরা। রুলসে আসলে দেখা যাচ্ছে যে প্রথম কি আছে রুলসে, বলছে বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ যদি প্রদত্ত বাক্যে কী দেওয়া থাকে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, তাহলে সেই বাক্যের আমি সেই অক্সিলারি ভার্বটা কী করব, প্রদত্ত অক্সিলারি ভার্বকে ভার্ব বসবে এবং বাক্যের সাধারণ অনুযায়ী টেক কোশ্চেন করতে হবে। অর্থাৎ যদি বাক্যে কী থাকে, যেমন দেখো হি ইজ এ লায়ার, সে একটা মিথ্যাবাদী, তো এই বাক্যটি বলতে সে একটি মিথ্যাবাদী এবং এখানে কী দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে কি, ইজ। যদি ইজ অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেখানে সেই অক্সিলারি ভার্বটা কী করতে হবে, আমাকে টেক কোশ্চেন করতে হবে। টেক কোশ্চেন গঠন কী জানি আমরা, অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। তো দেখি এখানে আছে কি আমার অক্সিলারি ভার্ব আছে ইজ, সেটা আমি ইজ লিখলাম। নট কেন আসছে স্যার, যেহেতু বাক্যটা কী স্যার, একটা পজিটিভ বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্য, সেজন্য এখানে কী আসছে স্যার, নট আসছে। এবং সাবজেক্ট কী আছে স্যার, হি, সেজন্য হি এর জন্য এখানে কী আসছে, হি। তাহলে বুঝলাম কি স্যার, যদি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে, দেখে বাক্যে যদি অক্সিলারি ভার্ব দেওয়া থাকে সেই অক্সিলারি ভার্ব অনুযায়ী কী করতে হবে, এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে টেক কোশ্চেনে। এবং যদি বাক্যটা কী হয়, অ্যাফার্মেটিভ হয়, নট বসবে, আর যদি নেগেটিভ হয় নট বসবে না, এবং সাবজেক্ট যা থাকবে তা এখানে বসে যাবে। তারপর দেখি আরেকটা এক্সাম্পল, দে উইল নট গো টু কলেজ, তারা বিদ্যালয়ে যাবে না। উইল নট মানে ফিউচার, সেজন্য কী হবে, দে উইল নট গো টু কলেজ। তো যে দেখতেছি এখানে আমরা কি আছে, দের সাথে উইল অক্সিলারি ভার্ব হিসেবে আছে, সেজন্য আমাকে কী বসাতে হবে এখানে, অক্সিলারি ভার্ব হিসেবে উইল। যেহেতু কিনা অলরেডি নট দিকে নেগেটিভ বাক্য প্রকাশ করা হয়েছে, সেই জন্য এখানে কী বসবে না, নট বসবে না। কী বসবে না, নট বসবে না। আর যেহেতু বাক্যের সাবজেক্ট কী দেওয়া আছে, দে দেওয়া আছে, সেজন্য এখানে কী বসবে, দে বসবে। ক্লিয়ারলি স্যার বুঝছি, না বুঝলে আমাকে কমেন্টে বলতে পারো। রুল নাম্বার 2, বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কি না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে কী করতে হবে আমাকে, টেন্স অনুযায়ী ডু ডাস এবং ডিড বসাতে হবে এবং বাক্যের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট বসাতে হবে। অর্থাৎ আমরা জানি টেন্সের রুলে মাত্র দুইটা টেন্সে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে টেন্স হিসেবে কোনো অক্সিলারি ভার্ব না থাকে আমরা কি আনি, টেন্সের জন্য ডু অথবা ডাজ আনি, কার জন্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য। আর পাস্ট টেন্সের জন্য কি আনি, ডিড আনি। সো আমাদেরকে এই টেক কোশ্চেন করার ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ডু অথবা ডাজ আনতে হবে, আর পাস্ট টেন্সের জন্য কী আনতে হবে, ডিড আনতে হবে। এখন স্যার ডু ডাসে কখন ডু কখন ডাস, যদি টেক কোশ্চেনের প্রদত্ত বাক্যের সাবজেক্টটি যদি কী হয়, সাবজেক্টটি যদি কী হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হয়, শুধু থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ডাস বসবে, বাকি সব ক্ষেত্রে কী বসবে স্যার, ডু বসবে। কী বললাম স্যার, যদি টেক কোশ্চেনের সাবজেক্টটার কী হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হয়, কী হয়, থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো স্যার, হি, শি, ইট, ইতর প্রাণী, ছোটো বাচ্চা বা যে কোনো একটা নাম, এইগুলো যদি থার্ড পার্সন সিঙ্গুলারে থাকে, সাবজেক্টে থাকে টেক কোশ্চেনে, তখন তোমার কী বলতে হবে, উত্তরে কী লিখতে হবে, ডাস। আর যদি থার্ড পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দোনোটা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল দোনোটা, এই পাঁচটাতে থাকে সাবজেক্ট, তাহলে কি লিখতে হবে, আমাকে ডু লিখতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছি স্যার, অর্থাৎ শুধু থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ডাস আর বাকি সব ক্ষেত্রে কী হবে, ডু। আর পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য কী থাকবে, পাস্ট ইনডিফিনিটের জন্য কী লাগবে, সৌরভ লেখাগুলা তোমাকে না বুঝে একটু দেখো কষ্ট করে, পরে আমি এগুলো ছবি দিয়ে দিব, তখন তুমি দেখতে পারবা, বাসায় শিখে ফেলতে পারবা। ঠিক আছে, যদি কি হয় পাস্ট টেন্স হয় তাহলে কি লিখতে হবে, আমাকে ডিড লিখতে হবে। আর যাদের এখানে নেটওয়ার্ক দুর্বল থাকবে তারা একটু অস্পষ্ট বোঝা যাবে। ঠিক আছে, তারপর দেখো যদি কি হয় পাস্ট টেন্স হয় বাক্যটি, তাহলে কি হবে, আমাকে ডিড আনতে হবে। যেমন এক্সাম্পলে দেখি, হি গোজ টু স্কুল, কি বলছি, হি গোজ টু স্কুল। কি আছে, হি গোজ টু স্কুল। তো যেহেতু এখানে হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাকে অক্সিলারি কী আনতে হবে, ডাজ। কি আনছি আমরা, ডাজ এনেছি, ডাজ। এবং যেহেতু বাক্যটা কি, সে বিদ্যালয়ে যায়, একটা অ্যাফার্মেটিভ বাক্য, হাফ বাক্য, সেজন্য আমাকে কী আনতে হবে, একটা নট আনতে হবে। কী আনতে হবে, নট। আর বাক্যের সাবজেক্ট কী আছে,
হি আছে, সেজন্য এখানে কি বসাবো, হি বসাবো। সেকেন্ডলি দেখি, দে ডিড নট ডু দিস, ডিড অলরেডি এখানে ডিড দিয়ে বুঝে দিছি কি, এখানে এটা একটা কি বাক্য, পাস্ট টেন্স, মানে অতীত বাক্য, সেজন্য এখানে ডিডের জন্য কি আসবে, ডিড আসবে, অর্থাৎ পাস্ট টেন্সের জন্য আমার কী বসাতে হবে, ডিড। যেহেতু নট দিয়ে এই বাক্যটিকে কী করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে, সেজন্য আমাকে এখানে নট যুক্ত করার কোনো প্রয়োজন নাই। তাহলে কী হবে, এবং সাবজেক্ট থাকা আছে দি, দে, দের জন্য দে বসে গেছে, তো ডিড তে। এই দুটো রুলস হয়েছে স্যার। যদি তোমাকে বাক্যে কী থাকে, অক্সিলারি ভার্ব দেওয়া থাকে অথবা না থাকে, তখন আমরা কি করব বা কীভাবে করা যাবে। এখন আসি কিছু ইম্পর্টেন্ট রুলস। ইম্পর্টেন্ট রুলসের মধ্যে এই তিনটা একদম খুবই ইম্পর্টেন্ট। দেখো, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে, এগুলো কিসের ক্ষেত্রে স্যার, ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে। নির্দিষ্ট বাক্যে যেমন দেখো, লেট বা লেটাস দিয়ে যদি কি করা হয়, ইম্পারেটিভ বাক্য শুরু করা হয়, কি দিয়ে স্যার, লেট অথবা লেটাস দিয়ে, তাহলে কি লিখতে হবে আমাকে টেক কোশ্চেন হিসেবে, শ্যাল উই। কি লিখতে হবে, শ্যাল উই। যদি লেট বা লেটাস দিয়ে কি করা হয়, শুরু করা হয়, তাহলে কি লিখতে হবে আমাকে, শ্যাল উই। যদি কি করা হয়, লেট হিম, লেট হার, লেট দেন দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু করা হয়, কি শুরু করা হয়, ইম্পারেটিভ বাক্য, লেট হিম, লেট হার, লেট দেন দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু করা হয়, তাহলে কি লিখতে হবে আমাকে, লিখতে হবে যে উইল ইউ, কি লিখতে হবে, উইল ইউ। তারপর ডোন্ট দিয়ে, যদি ডোন্ট দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু করা হয়, কি দিয়ে, ডোন্ট দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু করা হয়, তাহলে কি লিখতে হবে আমাকে, উইল ইউ। অর্থাৎ এগুলো কোনো রুলস নাই, এগুলো কোনো কি নাই স্যার, রুলস নাই। তো দেখি কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। এক্সাম্পল দেখতে পারি আমরা, যেমন দেখো রুল নাম্বার 3 এক্সাম্পলগুলো দেখি আমরা। রুল 3 কি ছিল স্যার, প্রথম ছিল স্যার লেটস বা লেটাস দিয়ে শুরু করলে, কি দিয়ে, লেটস বা লেটাস দিয়ে শুরু করলে কি লিখতে হবে, শ্যাল উই। তো দেখি আমরা, মনে রাখবা লেটস বা লেটাস দিয়ে সবসময় কি বোঝানো হয়, প্রস্তাব বোঝানো হয়, আর প্রস্তাব কখনো কি হয় না, নেগেটিভ হয় না। সেজন্য আমরা কি লিখবো, লেটাস দিয়ে একটা বাক্য লিখি, যেমন লেটস ডু দ্য ম্যাথ, অঙ্কটি করি, চলো আমরা অঙ্কটি করি, তাই এটা প্রস্তাব দিয়েছে, সেজন্য এখানে কি আসবে, তোমাকে এভাবে প্রশ্ন দেওয়া হলো, লেটস ডু দ্য ম্যাথ, কী করি, লেটস ডু দ্য ম্যাথ। এখন লেটস ডু দ্য ম্যাথে বলছে লেটস দিয়ে শুরু করছি, কী দিয়ে শুরু করছি, লেটস দিয়ে। তো আমাকে বলা ছিল রুলসে, যদি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় বাক্য, তাহলে কি লিখতে হবে আমাকে উত্তরে, সোজাসুজি শ্যাল উই, কি লিখতে হবে, শ্যাল উই। অর্থাৎ যদি ইম্পারেটিভ বাক্য কখনো লেটস বা লেটাস দিয়ে শুরু হয়, আমাকে উত্তর কি লিখতে হবে, সোজাসুজি শ্যাল উই। 2 নম্বর দেখি, লেট হিম, লেট হার, লেট দেম, লেট হিম, লেট হার, লেট দেম। অর্থাৎ যদি কোনো ইম্পারেটিভ বাক্য লেট হিম, লেট হার অথবা লেট দেম দিয়ে শুরু হয়, কি দিয়ে, লেট হিম, লেট হার, লেট দেম। অর্থাৎ আমি যদি লেট হিম দিয়ে লিখি, লেট হিম গো নাও, তাকে এখন যেতে দাও, তাকে কি করতে দাও, এখন যেতে দাও, লেট হিম গো নাও, তাকে এখন যেতে দাও। এখানে লিখতে হবে আমাকে, আমি বলছিলাম লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হলে সে লিখতে হবে কি, উইল ইউ। সহজে আমি উত্তর কি লিখবো, উইল ইউ। এই তিনটা রুলসে, অর্থাৎ এই তিনটা গঠনে আমাকে মোস্ট বসে দিলে উত্তর হয়ে যাবে। অর্থাৎ লেটাস দিয়ে শুরু হলে শ্যাল উই, লেট হিম, হার, দেম দিয়ে শুরু হলে উইল ইউ, ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ। আবার 3 নম্বর দেখি, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কি বললাম, ডোন্ট জাজ এ বুক, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তাহলে কি লিখতে পারি আমি, যেহেতু ডোন্ট দিয়ে কী হয়েছে, ডোন্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, সেই ডোন্টের কারণে আমি উত্তর কী লিখবো, সোজাসুজি উইল ইউ। বুঝতে পারছি, এই তিনটা যে দেখাইলাম, সেই তিনটাতে তোমাদের মাস্ট বি মনে রাখতে হবে, এটা মোস্ট রুলসের মতো। যদি লেটস দিয়ে শুরু হয় শ্যাল উই, লেট হিম, লেট হার, লেট দেম দিয়ে শুরু হয় উইল ইউ, ডোন্ট দিয়ে শুরু হলে উইল ইউ। বুঝতে পারছি। এবার আসে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 দেখো কিছু শব্দ আছে, নির্দিষ্ট শব্দ কারণে, নির্দিষ্ট শব্দের কারণে বাকি শব্দগুলো কি হবে,
নির্দিষ্ট শব্দের কারণে নির্দিষ্ট শব্দের কারণে আমাদের সাবজেক্টগুলো কী থাকে নির্দিষ্ট থাকে, যেমন কি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই সবগুলোর জন্য বাক্য সাবজেক্ট কী আসবে? ইট আসবে। তারপর আছে কি নোবডি, এভরিবডি, এনিবডি, সামবডি, এনিওয়ান, সামওয়ান, নান, তাদের জন্য কী আসবে সাবজেক্ট? দে। অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, নান অফ আস, মোস্ট অফ আস, এগুলোর জন্য আসবে কি স্যার? সাবজেক্ট উই। অর্থাৎ এই সকল শব্দের জন্য সাবজেক্ট নির্দিষ্ট। তারপর আসবে অল অফ ইউ, সাম অফ ইউ, অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ, এর জন্য সাবজেক্ট আসবে কি? ইউ। অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম, এর জন্য সাবজেক্ট আসবে দে। ছোট শিশু, ইতর প্রাণী, জড়পদার্থের জন্য আসবে ইট। দেয়ার জন্য সাবজেক্ট কি আসবে? দেয়ার। তো আমি একটু প্র্যাকটিস করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কী কী বলছি। প্রথম স্যার নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং। নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, এই চারটার জন্য যদি আমি বসাই তাহলে কী লেখা যায় দেখো। রুল নাম্বার 4 মনে রাখবা, এই চারটা লাস্টে দেখো, একটু খেয়াল করো। এই চারটা লাস্টে কি আছে? থিং, 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 থিং। অর্থাৎ থিং দিয়ে কী বোঝাচ্ছে? বস্তুর মতো বোঝাচ্ছে। আমরা জানি বস্তুতে কী বলে সাবজেক্ট? ইট। তো শর্টকাটে মনে রাখবা, থিং থাকলে ইট, কী থাকলে? থিং থাকলে ইট। তো দেখি আমি কি লিখি, নাথিং ইজ সার্টেন। তো বাক্য লিখি, নাথিং ইজ সার্টেন। লিখে বোঝা যাচ্ছে না? তো দেখি নাথিং ইজ সার্টেন, তো লিখি একটু বড় করে লিখে দিলে, নাথিং ইজ সার্টেন, নাথিং ইজ সার্টেন, কোনো কিছু কি নয়? আকস্মিক বা হঠাৎ করে হয় না। নাথিং ইজ সার্টেন মানে কি? কোনো কিছুই আকস্মিক নয়। তো আমি কি বলছিলাম তোমাদের, বাক্যে যদি কি থাকে? নাথিং থাকে। কি থাকে? নাথিং, অর্থাৎ থিং জাতীয় জিনিস থাকে, তো তার সাবজেক্ট কী হবে? ইট হবে। তো আমি সাবজেক্টটা লিখে ফেলি আগে, ইট। কি লিখবো? ইট। ইটের পর এখন আসবে কি? অক্সিলিয়ারি ভার্বের সময়। এখন দেখো বাক্যে অলরেডি কি দেওয়া আছে? একটা অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে। সে অক্সিলিয়ারি দেওয়া থাকার কারণে এখানে কী বসাবো? আমি প্রত্যেক অক্সিলিয়ারি ভার্ব লিখে দেবো। এবং দেখো বাক্যটা কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ সেটা বোঝার জন্য দেখতে হবে পুরো বাক্য। নাথিং ইজ সার্টেন, কোনো কিছুই কি নয়? আকস্মিক নয়। কোনো কিছুই আকস্মিক নয়। অর্থাৎ দেখো নাথিং দিয়ে বোঝাচ্ছে না, নাথিং দিয়ে বোঝাচ্ছে না বোধক। তাই এই বাক্যটা কী হয়ে গেল? পুরোটা একটা নেগেটিভ বাক্য হয়ে গেল। তাই আমার এই জন্য আর টেক্সট কি লিখতে হবে না, নট লেখা লাগবে না। সেজন্য উত্তর কী হবে? ইজ ইট। তারপর দেখি নোবডি। তারপর কি? নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান। কী কী স্যার? নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান। তারপর আছে সামওয়ান, নান। এইগুলোর ক্ষেত্রে তোমার সাবজেক্ট কী হবে? দে। কী হবে স্যার? দে হবে। তাই যদি বাক্যে এই সকল ওয়ার্ডগুলো থাকে তাহলে তোমাকে লিখতে হবে সাবজেক্ট হিসেবে দে লিখতে হবে। তো একটা এক্সাম্পল লিখি আমরা, লিখি 2 নম্বরে, সামওয়ান ইজ coming towards me, কেউ আমার দিকে এগিয়ে আসছে, কেউ আমার দিকে আসছে, এগিয়ে আসছে। তো আমি বলছিলাম যদি বাক্যে কি থাকে? সামওয়ান, নো ওয়ান, নান, নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, এগুলো থাকলে কী লিখতে হবে? বাক্য আমাকে সাবজেক্টে দে লিখতে হবে। কী লিখতে হবে? দে। তো দে লিখলাম। কি আসতে হবে? অক্সিলিয়ারি ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্ব কী দেওয়া আছে? আমাকে অলরেডি ইজ দেওয়া আছে, সেই ইজটা এখন আমি এখানে ইজ লিখবো, লিখলাম। এবার বাক্যটা ছিল কি? সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস মি, সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস মি, অর্থাৎ কেউ আমার দিকে এগিয়ে আসছে। আর মানে বাক্যটা কি? একটা অ্যাফার্মেটিভ বাক্য, কোনো নট নাই, কোনো না বোঝার শব্দ নাই, সেজন্য আমাকে লিখতে পারবো এখানে একটা নট লিখতে হবে। ইজেন্ট দে, অর্থাৎ এটা কি ফ্রম? ইজ নট নয়, এটা কি ফ্রম? শর্ট ফর্ম। তাহলে ইজেন্ট দে। 3 নম্বর এক্সাম্পল দেখি, 3 নম্বর বলা আছে অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস,
নান অফ আস, মোস্ট অফ আস, এগুলো থাকলে বাক্য সাবজেক্ট কি হবে? উই হবে। তো লিখে একটা সাম অফ আস আর অ্যাটেন্ডিং দ্য লাইভ ক্লাস। আমাদের মধ্যে কয়েকজন কি করতেছে? লাইভ ক্লাসগুলো করতেছে। তো দেখি কি লেখা যায়। আমি বলছিলাম সাম অফ আস, আসলে কি বসাতে আমাকে সাবজেক্ট? উই। কি বসাতে হবে? উই। এখন আসবো অক্সিলারি ভার্ব লিখতে হবে। এখানে কি আছে? সাম অফ আস আর আছে, আর থাকায় এখানে দেখো আমাকে লিখতে হবে আর, লিখতে হবে আর। এবং বাক্যটা পজিটিভ হওয়ায় এখানে লিখতে হবে কি? নট। তাহলে কি হবে? আর এন্ট, অথবা তুমি লিখতে পারবে কি? এন্ট। লেখা যাবে এন্ট, এন্ট উই। ঠিক আছে, আর এন্ট বা এন্ট উই, বুঝতে পারছি। তারপর দেখো এরকম সবগুলোতে দেখো কি আছে? অল অফ ইউ, সাম অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, নান অফ ইউ, মোস্ট অফ ইউ। তারপর আছে অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, মোস্ট অফ দেম। এগুলোতে সবসময় কি নির্দিষ্ট সাবজেক্টগুলো বসাতে হবে। তারপর দেখো ছোট শিশু, ইতর প্রাণী যেমন কুকুর, বিড়াল এগুলা। তারপর জড় পদার্থ, এই সকল ক্ষেত্রে কি বসাতে হবে সাবজেক্ট আমাকে? ইট। তারপর দেয়া থাকলে কি বসাতে হবে? দেয়ার, বুঝতে পারছি। এখন দেখো যারা হোয়াইট বোর্ড কথা বলতেছো, হোয়াইট বোর্ড আনতে পারলেও মার্কারগুলো পাওয়া যাচ্ছে না। মার্কারগুলো দোকান অফ থাকাতে মার্কার সংগ্রহ করা পসিবল না। যদি পারি আমি হোয়াইট বোর্ডের ব্যবস্থা করব। ধন্যবাদ। তাহলে আমাকে এগুলো কিন্তু নির্দিষ্ট লিখতে হবে, এগুলো নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আসি রোল নাম্বার 5। কিছু নির্দিষ্ট শব্দ বা শব্দাংশের জন্য কিছু নির্দিষ্ট কি থাকে? অক্সিলারি ভার্ব যুক্ত করা রয়েছে। যেমন দেখো হ্যাড বেটারের জন্য কি আছে? হ্যাড বেটারের জন্য আছে তোমার হ্যাডেন্ট। অর্থাৎ হ্যাড বেটার, যদি বাক্যে হ্যাড বেটার থাকে তাহলে তোমাকে মাস্ট লিখতে হবে কি? হ্যাডেন্ট। যদি উড রেদার থাকে, কি থাকে? উড রেদার। উড রেদার থাকে তোমার লিখতে হবে কি? উড রেদার জন্য যদি থাকে লিখতে হবে উডেন্ট। তারপর আছে তোমার কি? ইউজ টুর জন্য থাকতে লিখতে হবে ডিড বা ডিডেন্ট। কি লিখতে হবে? ডিড বা ডিডেন্ট। ইউজ টুর জন্য ডিড বা ডিডেন্ট। তারপর দেখো হ্যাভ, হ্যাড, হ্যাজ মেইন ভার্ব অবস্থায় বসে অবস্থা বোঝালে। যদি বাক্যে কখনো কখনো আমরা দেখি হ্যাভ, হ্যাজ, হ্যাডটা মেইন ভার্বে কাজ করতেছে, তখন যদি এই হ্যাভ, হ্যাড, হ্যাজ থাকে, আমরা টেক কোশ্চেনে কী লিখবো? অক্সিলারি ভার্বগুলো হ্যাভ থাকলে হ্যাভ, হ্যাজ থাকলে হ্যাজ, হ্যাড থাকলে হ্যাড। আর যদি কিছু বোঝাতে না চাই তাহলে ডু, ডাজ অথবা ডিড দিয়ে করতে পারবো। ঠিক আছে, যেহেতু এটা মেইন ভার্ব, মেইন ভার্বে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা বুঝতে হবে কি সেটা একটা কি ক্লাস আর টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট নিউজ। সেক্ষেত্রে আমরা কি আনতে পারবো? ডু, ডাজ অথবা ডিড আনতে পারবো। তারপর দেখি যদি নিড বা নিড নট থাকে, সরি নিড বা নিডেড, নিড বা নিডেড কি থাকে? নিড বা নিডেড, নিড বা নিডেড, তাহলে তখন আমাকে কি আনতে হবে? ডোন্ট বা ডিডেন্ট। যদি নিড থাকে তাহলে ডোন্ট, আর নিডেড থাকে ডিডেন্ট। ঠিক আছে, এখানে লেখা হয় না স্যার। ঠিক আছে, তো দেখি নিডের জন্য কি থাকবে স্যার? যদি নিড নট থাকে বাক্যে তাহলে লিখতে হবে কি? নিড। ক্লিয়ার স্যার? এই কয়েকটার জন্য এই অক্সিলারি ভার্বগুলো নির্দিষ্ট। যদি বাক্যে এই ওয়ার্ডগুলো দেখো তাহলে এর জন্য আমাকে নির্দিষ্ট করে লিখতে হবে, এই অক্সিলারি ভার্বগুলো লিখতে হবে। যেমন দেখি একটু আমরা আই হ্যাড বেটার গো নাও, আমার এখন চলে যাওয়া উচিত। তাহলে এখানে কি আছে স্যার? হ্যাড বেটার। তো আমি জানি হ্যাড বেটার জন্য কি নির্দিষ্ট স্যার? অক্সিলারি ভার্ব নির্দিষ্ট। অক্সিলারি ভার্ব হচ্ছে স্যার হ্যাডেন্ট। কি স্যার?
হ্যাডেন্ট, হ্যাডেন্ট লিখলাম। তারপর কী আসবে স্যার? সাবজেক্ট, সাবজেক্ট কী আছে? আই, তাহলে আমি এখানে লিখে দেবো আই, তাহলে আমার টেকোশনে কমপ্লিট হয়ে গেলো। তাহলে হেড বেটার জন্য হেডেন্ট লিখলাম এবং আইটা সাবজেক্ট অনুযায়ী বাক্য অনুযায়ী সাবজেক্ট লিখলাম আই, তাহলে হেডেন্টটা এটা টেকোশন হয়ে গেলো। লাস্টে কি দিতে হবে? এটা দিতে হবে, না দিলে এটা কি সম্পূর্ণ বাক্য কাটা। তারপর দেখি কি আছে, উড রাদার, শি উড রাদার রিড দ্য বুক। এখানে দেখো কি আছে বাক্যে, উড রাদার। উড রাদার থাকাতে টেক কোশ্চেন হিসেবে আমরা কী আসবো? উড রাদার জন্য আমরা পাইছিলাম স্যার উডেন্ট বা ওন্ট। কী পেয়েছিলাম স্যার? উডেন্ট বা ওন্ট। তো কী লেখা যায়? উডেন্ট, উডেন্ট বা ওন্ট। তুমি যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, এই দুটো থেকে যে কোনো একটা লেখা যাবে, উডেন্ট বা ওন্ট। তারপর এখানে সাবজেক্ট কী আছে? শি, সাবজেক্ট কী আছে? শি। শি থাকার যে কারণে আমি কী লিখবো? সাবজেক্ট শি। বুঝতে পারছি স্যার? তারপর দেখো ইউজ টু, ইউজ টু মানে অভ্যাসগত জিনিস বোঝাচ্ছে। দেখো আমি আমার অভ্যাসে কী দেখা? ফেসবুকিং করা। আই ইউজ টু ডু ফেসবুকিং। অথবা গেম খেলা, আই ইউজ টু প্লে গেমস, আই ইউজ টু প্লে পাবজি। যারা পাবজি খেলো, এখানে স্টুডেন্ট আছে আবিদা আমির নামে, সে প্রচুর পাবজি খেলে, স্টিল খেলে কিনা কে জানে, লাইভ ক্লাসে নাই হয়তো বা, সে পাবজি খেলতে খুবই পছন্দ করে। দেখলাম কি আই ইউজ টু ডু ফেসবুকিং। তাহলে এখন দেখো আমি বলছিলাম ইউজ টুর জন্য, কির জন্য? ইউজ টুর জন্য। ইউজ টু থাকলে কি লিখতে হবে আমাকে? ডিড বা ডিডেন্ট। যেহেতু বাক্যটা কি অ্যাফার্মেটিভ, তাহলে আমার লিখতে হবে কি? ডিডেন্ট। আগে বলেছিলাম যে যদি বাক্য অ্যাফার্মেটিভ হয় টেক কোশ্চেন নেগেটিভ, বাক্য নেগেটিভ হলে টেক কোশ্চেন পজিটিভ। ডিডেন্ট, তাহলে লিখবো কি? ডিডেন্ট। আর এখানে সাবজেক্ট কী ছিল? আই, তাহলে ডিডেন্ট আই। বুঝতে পারছি? আর নোট অফ ইন্টারোগেশন। তারপর আসে কি? হ্যাভ, হ্যাড, হ্যাজ। যেমন কি আমি বলছিলাম যে যদি বাক্যে হ্যাভ, হ্যাজ যদি কী থাকে? মেইন ভার্ব ফর্ম থাকে। একটু দেখি মেইন ভার্বটা কীরকম। যেমন লিখলাম আই হ্যাড এ আইফোন। কি ফোন? আইফোন। আই হ্যাড এ আইফোন। আমারটা কী ছিল? আইফোন ছিল। আই হ্যাড এ আইফোন, আমারটা আইফোন ছিল। তো দেখো এখানে কোনো কি নাই, মেইন ভার্ব নাই, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কে কাজ করতেছে স্যার? হ্যাড। তো বলছিলাম যদি বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড মেইন ভার্ব হিসেবে কাজ করে, তখন আমাকে লিখতে হবে বুঝলে ভার্ব হিসেবে লিখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ডু, ডাজ, ডিড। যদি আমি লিখতে চাই এই হ্যাড দিয়ে করতে চাই, কী দিয়ে? হ্যাড দিয়ে করতে চাইলে কি লিখবো আমি? হ্যাডেন্ট। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ সেজন্য কী হবে? নযুক্ত হবে, হ্যাডেন্ট। আর যদি আমি কী করতে চাই, এই হ্যাডকে অক্সিলারি ভার্ব দিয়ে করতে চাই, তাহলে কি লিখতে হবে আমাকে? ডিড। কারণ কি হ্যাডটা দিয়ে পাস্ট বোঝাচ্ছে। কী বোঝাচ্ছে? পাস্ট। সেজন্য আমি হ্যাড লিখতে পারবো অথবা কি লিখতে পারবো? ডিডেন্ট, ডিডেন্ট। সাবজেক্ট কী আছে স্যার? আই, সেজন্য আমি সাবজেক্ট কী লিখবো? হ্যাডেন্ট আই। কী লিখবো? হ্যাডেন্ট আই। ক্লিয়ার? তারপর আসি নিড বা নিডেন্ট। নিড বা নিডেন্ট। নিড বা নিডেন্ট দেখো যেমন লিখি আই নিড সাম মার্কার্স। I need some markers. I need some markers. I need some markers. Markers লিখার কলম আনি। এখানে কি আছে এখন দেখো? নিড। নিডে দেখো নিড থাকলে কি বলছিলাম আমি? ডোন্ট, ডাজেন্ট অথবা ডিড লিখতে। যেহেতু নিডটা প্রেজেন্ট, আমি কি লিখবো? অক্সিলারি ভার্ব লিখবো যে স্যার ডু অথবা ডাজ। যেহেতু সাবজেক্টটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেজন্য কী আসবে? আমার ডু আসবে। যারা টেন্স বুঝো না বা ডু ডাজ কেন আসে নাই, তারা আমার পূর্বের 2টা বাজে ক্লাস নিয়ে আমার লাইভ ক্লাস নিয়েছিলাম 6, 7, 8-এর জন্য টেন্সের উপরে, সেই লাইভটা থেকে শিখে নিও। সেখানে দেওয়া আছে টেন্সের গঠনগুলো, পর্যায়ক্রমে ছিল শেষ করবো, ওগুলো শিখে নিও সাথে সাথে। ডু এবং কি আছে? বাক্যটা কি আছে? অ্যাফার্মেটিভ, সেজন্য লিখতে হবে নট, ডু নট, ডোন্ট। আর সাবজেক্ট কী ছিল? আই, সে ডোন্ট আই। নোট অফ ইন্টারেকশন। বুঝতে পারছি? তারপর আসি নিড নেট। আই নিড নট টক উইথ হার।
আমার তার সাথে কথা বলার প্রয়োজন নেই। বলছিলাম নিডের জন্য কী আসবে স্যার? নিড। কী আসবে স্যার? মনে রাখবেন এটা বেশি আসে পরীক্ষায়। নিডের জন্য অক্সিলারি ভার্ব কি স্যার? নিড। তাহলে কি লিখবো আমি? নিড। নিড। যেহেতু নট দিয়ে নেগেটিভ করে ফেলছে বাক্যকে, আমাকে আর এখানে কী করার দরকার নেই, নট লেখার দরকার নাই। তাহলে কী হবে? নিড সাবজেক্ট ছিল আই, সেজন্য আই বসালাম। আর নোট অফ ইন্টারেকশন তো দেওয়া আছেই, মানে আমাকে দিয়ে দিতে হবে পরীক্ষার সময়। তাহলে নিড আই। বুঝতে পারছি স্যার? এই ছিল আমার নির্দিষ্ট অক্সিলারি ভার্বের রুলস। তারপর সে রুল নাম্বার 6। এটা একটি ইম্পর্টেন্ট, খেয়াল করবে। কোনো বাক্যে, ঠিক আছে, দেখো কোনো বাক্যে নাইদার, হার্ডলি, হার্ডলি অর্থ কদাচিৎ, মানে খুব কম সময়, না বললেই চলে। সেলডম, টেকের সময় অ্যাফার্মেটিভ হবে। অর্থাৎ এই যদি বাক্যে কী থাকে, নাইদার, হার্ডলি, সেলডম এগুলো থাকে, তাহলে বাক্যটা কি? নেগেটিভ, এবং টেকেশন কী হবে? অ্যাফার্মেটিভ। তাছাড়া নোবডি, নান, তারপর হচ্ছে তোমার কী ছিল আরও বলতেছে, আবার শোনো। নোবডি, নাথিং, নান, এই বাক্য, এই শব্দগুলো থাকলেও বাক্যটা কী হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। তো আমাকে কি জানলাম? নাইদার, হার্ডলি, সেলডম, নোবডি, নান, ঠিক আছে, নাথিং, এগুলো থাকলে বাক্যটা নেগেটিভ। শুধু আমার টেকেশন কী হবে? সর্বদা অ্যাফার্মেটিভ হবে। যেমন দেখো, নাইদার অফ দেম ডিড ইট, তাদের মধ্যে কেউই এটা করে নাই। কী করে নাই? তাদের মধ্যে কেউ এটা করে নাই। তার মানে নাইটা আসছে লাস্টের ওয়ার্ডে অর্থ, সেজন্য এটা কী হয়ে গেলো? নাইদারের কারণে নেগেটিভ হয়ে গেল। তাহলে আমার কী হবে? ডিড দে। যেহেতু বাক্যটা কি পাস্ট টেন্সের জন্য কী আসবে? ডিড আসবে। ডিড আর সাবজেক্ট কী ছিল? দেম ছিল, নাইদার অফ দেম। এই দেমের কারণে কী চলে আসছে স্যার? দিয়ে হয়ে গেছে। ঠিক আছে স্যার? হি হার্ডলি কামস, সে খুব কম সময় এখানে আসে, না বলে চলে। তাহলে ডাজ হি, এখানে বাক্যটা এটাকে সেটা কি? অ্যাফার্মেটিভ। তারপর দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘে গো কুকুরে খুব কম কম রাইট। অর্থ এটা নয়, এটা হচ্ছে বিনা ব্যাগে বজ্রপাত। এটা একটা প্রবাদবাক্য। তারপর এখানে দেখো, যেহেতু এখানে কি আছে? সেলডম আছে, তার কারণে বাক্যটা কি হয়ে গেল? নেগেটিভ। টেকশনটা কি থাকলো? পজিটিভ। বুঝতে পারছি? লাস্ট রুলস টেকশনের রুল নাম্বার 7। মূল ভার্ব দিয়ে ইম্পারেটিভ বাক্য শুরু হলে, কী ভার্ব দিয়ে শুরু হলে? মূল ভার্ব দিয়ে। সেখানে কি লিখতে পারবে তুমি টেকশন হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে? উইল, ওন্ট, কুড, ক্যান, ক্যান নট, কুড নট, উড নট সব লিখতে পারবে তুমি। যা তোমার টেন্স অনুযায়ী পরে, গঠন অনুযায়ী পরে লিখতে পারবা, তার জন্য কোনো ধরা বাধা নাই। তো এটা ছিল টেক কোশ্চেনের সম্পূর্ণ রুলস। যারা যারা লাইভ ক্লাসটি করছো তারা অবশ্যই প্র্যাকটিস করবা অ্যাডভান্স থেকে। অ্যাডভান্সের লাস্টের দিকে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, তারা কিছু এক্সাম্পল দেওয়া আছে উত্তর সহ, সেগুলো করবে। তারপর এক্সাম্পলগুলো করবে, তার বোর্ড কোশ্চেনগুলো করবে। আজকের ভিতরে এগুলো করে ফেলবে, করে আমাকে কালকে বা আমার আইডিতে রিপোর্ট একটা কী করে মেসেজ দিয়ে দিবে, অথবা কোচিংয়ের পেজে একটা মেসেজ দিবে। ঠিক আছে? সেখান থেকে আমি জানতে পারবো কী করছো বা করো নাই। আর আমি বাসায় যাই সবার খাতা চেক করবো যে লেখা আছে কি না। আর আমি শিটটার ছবি কমেন্টে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পড়ে নিও। আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।